প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক সোমবার, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ডিসেম্বরের আগেই নির্বাচন জনগণের দাবি। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের কাল, জামাতের নিবন্ধন নিয়ে আপিলের রায় রোববার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা দেশবাসীর দাবি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার হবে সেটি প্রধান এজেন্ডা, কিন্তু নির্বাচন ডিসেম্বরে দেবেন বলে সরে গেছেন প্রধান উপদেষ্টার, সেটা ঠিক হয়নি। তিনি বলেন, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন সেজন্য নির্যাতিত হয়েছেন, কারাবাসে আয়নাঘরে জীবন কাটিয়েছেন ১৭ বছর, তাদেরকে দেশ বিরোধী বানানো হচ্ছে। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে যদি কোনো সংস্কার হয়ে থাকে তা বিএনপির হাত ধরেই হয়েছে। জাতিকে এগিয়ে নিয়ে যেতে ৩১ দফার মাধ্যমে বহু পরিকল্পনা হাজির করা হয়েছে, তারপরও বিএনপির সমালোচনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইদানিং ব্যক্তি নয়, পরিবারকেও সমালোচনায় যুক্ত করা হচ্ছে। কারণ তারা চায় না কোনো নির্বাচন, তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক সত্ত্ববৃত্তি, তারা চায় এই দেশ সবসময় বিদেশ নির্ভর থাকুক। তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানাতে তৎপর হয়ে উঠেছে। নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তীতে আপনি সরে গেলেন, সেটা ঠিক করেন নাই। আপনারা কেন মনে করেন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে যেটা পরিচিত, তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা বেকার করে দিবেন? সেটা আমাদেরকে কেন মানতে বলেন? ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি। যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে, সেটা যেন তারা প্রকাশ করে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে একথা বলেন তিনি। এর আগে ১২ মে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করে তদন্ত সংস্থা। গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধ, উস্কানি এবং গণহত্যায় সরাসরি নির্দেশনার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় ১৫০০ জনকে হত্যা, ২৫,০০০ আহত করা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া, আহতদের হাসপাতালে নিতে বাধা দেয়া ও পোস্টমর্টেম করতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল। আপিল বিভাগের রোববারের কার্যতালিকায় মামলাটি রায় ঘোষণার জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চে ১ নম্বর ক্রমিকা অন্তর্ভুক্ত রয়েছে। ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জামাতকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে জামাত আপিল করলে ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ জামাতের আপিল খারিজ করে দেন। পরে ২০২৪ সালের ১ আগস্ট সরকার জামাতে ইসলামী সহ তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট সরকার সেই আদেশ প্রত্যাহার করে। এরপর জামাত আপিল বিভাগে নিবন্ধন মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করলে ২২ অক্টোবর বিলম্ব মার্জনা করে আপিলটি পুনরুজ্জীবিত করা হয়। যেনতেন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়, এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি বা অন্য কোনো দলের সাথে এনসিপির আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগ করেন, এনসিপি সম্পর্কে ভিত্তিহীন ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে যে দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়, অথচ আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি বিচার, সংস্কার ও নির্বাচন রোডম্যাপ চেয়ে আসছে। তিনি আরো উল্লেখ করেন, প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে সংস্কার ছাড়া আয়োজিত নির্বাচন একচেটিয়া ও একপেশে হওয়ার সম্ভাবনা প্রবল। জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভা নির্বাচন আয়োজন করতে হবে বলেও মন্তব্য তার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল করিম খান বলেছেন, আজকের মধ্যেই শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিকের চেষ্টা করছে সরকার। গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা মিলেছে। দেশে প্রচুর পরিমাণে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। শীঘ্রই এসব সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি তিতাসের যেসব কর্মকর্তারা জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের বেশ কিছু এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। কয়েক মাস ধরেই লাইনে গ্যাসের চাপ কম থাকায় তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস সরবরাহের যে অভিযোগ এরা শিল্প মালিকরা করে আসছেন, আমরা এখানে কিছুটা সত্যতা পাচ্ছি। সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে। সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী, আমরা ওই তিতাসের সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা একটা ম্যাসিভ একটা ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করব। যারা অবৈধ সংযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবো। এলএনজি আনতেছি, আমরা আশা করতেছি এইটা ওই একটা কার্গো আসছে, কিন্তু এটা ওই যে সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য এটা ডকিং করতে পারে না। তো এখন এটা ডকিং করছে। তো আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের সুব্যবস্থাপনা না করে সরকার গতানুগতিক বাজেট দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিডি ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রাক বাজেট ছায়া সংসদে যোগ দিয়ে একথা বলেন তিনি আরো বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন খাতের ঘাটতি পূরণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে ব্যাংক খাত দুর্বল হচ্ছে বলেও মনে করেন। এছাড়া পাচার করা, লুট করা ও কর খেলাপির অর্থ একত্র করে বাজেটে অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিশিষ্ট এই অর্থনীতিবিদ। করজালের পরিধি বাড়িয়ে করদাতা ও কর খেলাপিদের অসমতা দূর করা সহ আসন্ন বাজেটকে জনমুখী করা, রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আগেও যে সমস্ত রক্তক্ষরণ হতো প্রকল্পগুলো, সেগুলো অব্যাহত থাকছে। আবার আমরা একই সাথে গরিব মানুষের পক্ষে সামাজিক সুরক্ষার জন্য যে প্রকল্পগুলো চাই সেগুলো ঠিকমতো হচ্ছে না। ওই নীতি কাঠামোটা আলোচনা হলো না। এইটি গতানুগতিকতা, যে আমি কাঠামোগত পরিবর্তনগুলো কি করলাম, যার ফলে এই যে বৈষম্য বিরোধী চরিত্রটা আরেকটু বাড়লো কিনা, কিসে দিয়ে সরকার দেখাবে যে বৈষম্য বিরোধী চরিত্রটা এবারের বাজেটে বেড়ে আসছে, এটা দেখার অপেক্ষায় আমি আছি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।